তো সেই রাজবাহন চরিত্রের মূল গল্প, দশকুমার চরিত্রের অংশবিশেষ, রাজবাহন চরিত্র সেই মূল গল্প এবং রাজবাহন চরিত্রের প্রধান গল্প সমস্তটাই একটু জটিল টাইপের। কেন? যে এখানে অনেকগুলো চরিত্র একসাথে এসে উপস্থাপিত হয়েছে এবং বিভিন্ন রকম ঘটনা বর্ণিত হয়েছে। তো এই সমস্ত ঘটনাগুলো যদি আমরা পুরোটা জানতে চাই, তাহলে এই এইখানে যেখানে তোমাদের সামান্য অংশ পাঠ্য, সেটার ক্ষেত্রে কিন্তু এটার প্রভাব পড়বে কি, যে আমাদের একটা বায়াসের সৃষ্টি হবে যে কোন অংশ কোনটা, কোন অংশ মধ্যে এটা পড়ে, এরকম একটা বিষয় আসবে। তাই আমরা যতটুকু আমাদের সিলেবাসে আছে সেইটুকুটাই শুধুমাত্র পড়বো। কেন? যে মূল বিষয় যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে সেইটুকুটা ভালো করে জানার জন্য। রাজবাহন চরিত, তাহলে কি বললাম? রাজবাহন চরিতটা আচার্য দণ্ডী রচিত, সেটা দশকুমার চরিতমের অংশ বিশেষ। এটা আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য। পুরো কাব্য অর্থাৎ দশকুমার চরিতম যে কাব্যটা, সেটা পূর্ব পীঠিকা, উত্তর পীঠিকা এবং উপসংহার, এই তিনটি ভাগে বিভক্ত। পূর্ব পীঠিকায় 5টি উচ্ছ্বাস, উত্তর পীঠিকায় 8টি উচ্ছ্বাস এবং উপসংহার, এই টোটাল উচ্ছ্বাসে এই অংশটি বিভক্ত। আর একটা বিষয় যেটা আমাদের একটু জানতে হবে, যে দশকুমার চরিতম যেহেতু বললাম 10 জন কুমারের চরিত এখানে বর্ণিত হয়েছে, সেই 10 জন কুমারের নামগুলো আমরা একটু জেনে রাখি। রাজবাহন চরিত, রাজবাহন, সোমদত্ত, পুষ্পোদ্ভব, অপহার বর্মা, উপহার বর্মা, অর্থপাল, প্রমতি, মিত্রগুপ্ত, মন্ত্রগুপ্ত ও বিশ্রুত। এদের মধ্যে এই যে অংশটা যেটা তোমাদের পাঠ্য, এইখানে আমরা সবার নাম পাবো না, এখানে আমরা শুধুমাত্র রাজবাহনের, যেহেতু রাজবাহনের অংশটা পড়বো তাই রাজবাহন তো থাকবেই, আর পুষ্পোদ্ভবের নাম এখানে পাবো, আরও দু একজনের নাম প্রসঙ্গক্রমে আসতে পারে। তো এই দুজনের নাম আমরা এখানটাতে পাবো। চলো তাহলে শুরু করা যাক আমাদের যে মূল অংশ, মূল যে টেক্সট, সেটা আমরা শুরু করছি। চরিত। শ্রুতা তু ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী সস্মিতম ইদম অভাসত দ্বৈত তম প্রসাদত অদ্য মে চরিতার্থা স্তোত্রবৃত্তিহি। তার মানে কি, যে হে রমণী শ্রেষ্ঠা, অর্থাৎ অবন্তী সুন্দরীকে বলা হচ্ছে। অবন্তী সুন্দরী এই অংশের নায়িকা এবং নায়ক হলো রাজবাহন। তো রাজবাহন বলছে কাকে? অবন্তী সুন্দরীকে বলছে, যে হে রমণী শ্রেষ্ঠা অর্থাৎ অবন্তী সুন্দরী, সে কি করেছে? ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনেছে, এবং বিকশিতাক্ষী, বিকশিতাক্ষী অর্থাৎ বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেছে, অর্থাৎ আমরা অবাক হয়ে যাই না, অবাক হলে যে চোখ বড় হয়ে যায়, সেরকম। সস্মিতম ইদম অভাসত, এবং পুরোটা শুনেই বলছে চোখ দুটি বিস্ফারিত করে, কি বলছে? হেসে হেসে, সস্মিতম ইদম অভাসত, অর্থাৎ হেসে হেসে বলছে, দ্বৈত, হে প্রিয়, তম প্রসাদা দত্ত, তোমার দয়ায় মে চরিতার্থা শ্রোত্রবৃত্তি, আমার শ্রবণেন্দ্রিয় আজ সার্থক হলো। অর্থাৎ তোমার দয়ায় যে গল্প আমি যে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত সময় আমি জানলাম, সেটা জেনে আমার আজকে যে আমার শ্রোত্রেন্দ্রিয় তার সার্থক হলো। শ্রোত্রেন্দ্রিয়ের যে জ্ঞান আমরা শ্রোত্রেন্দ্রিয়ের মাধ্যমে লাভ করতে পারি, সেটা সেটা আজকে সার্থক হলো। অদ্য মে মনসি তম উপহ তয়া দত্ত জ্ঞানপ্রদীপঃ। দেখো, কোনো একটা সংস্কৃত টেক্সট পড়তে গেলে তোমাকে সন্ধিগুলোকে বিযুক্ত করে পড়তে হবে। কেন? তাহলে তুমি অর্থগুলো সুন্দরভাবে অনুধাবন করতে পারবে। আর সন্ধি যদি তুমি বিযুক্ত না করে পড়ো, তাহলে ঠিকঠাক উচ্চারণও হবে না এবং অর্থ উপগম্য, মানে অর্থের বোধগম্য ঠিকঠাক হবে না। তাই পুরো টেক্সট যেহেতু আছে, টেক্সট থেকে কোশ্চিন হয় আমাদের, সে টেক্সটটা ভালো করে জানতে হবে। তাই টেক্সটটা পড়ার জন্য অবশ্যই এর অর্থ জানার জন্য সন্ধি বিচ্ছেদ করে পড়তে হবে। তাহলে কি বলেছে? অদ্য মে মনসী, আজ আমার মনে, তম উপহ তয়া, অন্ধের যেন অন্ধকার দূরীভূত হলো, তয়া দত্ত জ্ঞান প্রদীপ, তোমার দেওয়া সেই জ্ঞান প্রদীপের দ্বারা আমার অন্ধকার রূপ তম অর্থাৎ অজ্ঞান দূরীভূত হলো। পক্কমিদানিং তৎ পাদপদ্ম পরিচর্যা ফল, আজ যেন তোমার পাদপদ্ম সেবার ফল এই ক্ষণে পরিণত হলো, অর্থাৎ আমি পেলাম। অশ্ব চ তৎ প্রসাদস্য কিম উপকৃত প্রত্যুপকৃতবতী ভবেয়ম। এই অনুগ্রহের
অর্থাৎ এই যে তোমার জন্য আমি এই যে জ্ঞান লাভ করলাম, এর অনুগ্রহ রূপে কি প্রতিদানই বা আমি তোমাকে দিতে পারি, বা কোনো কিছুই যে আমার সেটা তোমার নয় এরকমও তো কিছু নেই, তাহলে কি এমন আমি তোমাকে দিতে পারি? ভবৎ অদিয়ম ভবৎ অভবৎ ইয়ং হি নৈব কিঞ্চৎ তৎসম্বদ্ধম। অর্থাৎ আমার এমন কিছুই নেই যেটা তোমার নয়, তাই কি এমন তোমাকে দিতে পারি? ইতি জল্পন্তি প্রিয় অসি রূঢ় রাগা রুষিতং চক্ষু উল্লাসয়ন্তী সুষ্পাপহ। এই বলে এই বলে মানে এই রকম কথা বলতে বলতে অনুরাগে তার চোখ দুটি উদ্ভাসিত হলো এবং সেই অবন্তী সুন্দরী তার প্রিয়তমের বুকে মাথা রেখে বা মাথা রাখলেন বা শুয়ে পড়লেন, এরকম অংশটা এখানে বুঝিয়েছে। তো এইটুকুটাতে কি বুঝলাম আমরা, যে রাজবহন চরিতমের প্রথম অংশ, রাজবহন চরিতমের যে গল্পটা তার প্রথম অংশ এটা, সেখানে কি হয়েছে যে সেইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে আহ অবন্তী সুন্দরী এবং রাজবহন একসাথে আছে। রাজবহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন, সারা ভুবন বৃত্তান্ত বলেছে, অনেক গল্প তার কাছ থেকে শুনে অবন্তী সুন্দরী কি বলছে, যে সে খুব অবাক হয়ে সমস্তটা শুনেছে এবং বলছে যে এই সমস্ত জ্ঞান শুনে তার আজকে সত্যেন্দ্রিয় যেন সার্থক হয়ে গেল। তার মন মন আজকে যেন অন্ধকার রূপ অজ্ঞান দূরীভূত করে জ্ঞানের প্রদীপ তার মনে জেলে জেলে উঠল। তাই রাজবহনের যে সেবা সে মনে প্রাণে করেছে, সেই সেবার ফল আজকে সে পেল। তাই বলেছে যে এই উপকার বা এর প্রতিদান কি বা সে দিতে পারে, কিংবা এরকম যে তার এমন কিছু নেই যেটা তো সেই তার প্রিয় না নয়, যে যেটা, তাই এমন কিছুও তার নেই যেটা তাকে সে দিতে পারে। তাই বলছে এই সমস্ত কথাই বলতে বলতে একটু আনন্দে তার চক্ষু মানে উদ্ভাসিত হয়ে সে সেই তার প্রিয়তমের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল বা শুয়ে পড়লো, এরকম একটা অংশ। তারপরের অংশটা পড়ি আমরা। তারপরে কি বলেছে দ্বিতীয় অংশে, সুপ্তয় তু তয় স্বপ্নে বিষগুণ নিগড়িত পাদ জড়ঠহ কশ্চিৎ জালপাদ অদৃশ্যত। কি হলো, যে তারা দুজনেই যখন ঘুমিয়ে পড়লো বা নিদ্রিত হলো, সেই সময় তারা দুজনেই একসাথে স্বপ্নে মৃণাল সূত্র অর্থাৎ পদ্মের ডাটা জাতীয় কিছু, এইটা দিয়ে একটা বৃদ্ধ রাজহাঁসের পা বাঁধা অবস্থায় আছে এরকম একটি রাজহাঁসকে তারা দেখতে পেল, দুজনেই একই রকম ভাবে দেখতে পেল। প্রত্যবুদ্ধেতাং চ অভৌ, দুজনে একসাথে ঘুম থেকে উঠে পড়ল, মানে চমকে ওঠে না এরকম টাইপের, চমকে উঠল। অথ তস্য রাজকুমারস্য কমলম মূঢ় শশীকিরণ রজ্জুদাম নিগৃহীতম ইব রজত শৃঙ্খলা উপগুড়ং চরণ যুগলম আসিত। কি হলো, যে দুজনেই জেগে উঠে কি দেখলো, যে তারা দেখলো রাজকুমার রাজবাহনের চরণ দুখানি রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে, অর্থাৎ রূপার শৃঙ্খলা দ্বারা অর্থাৎ শিকল দ্বারা আবদ্ধ হয়ে আছে। ঠিক যেন চাঁদ যেন তার পদদ্বয়কে অর্থাৎ রাজবাহনের পদদ্বয়কে পদ্ম ভেবে তার কিরণ রূপ রজ্জু দিয়ে বেঁধে রেখেছে। উপলভ্য উপলভ্য এব চ কিমেতৎ ইতি অতি পরিত্র সবিহলা মুক্ত কণ্ঠম আচক্রন্দ রাজকন্যা। কি বললো, যে এটা দেখেই রাজকন্যা ভীষণ ভয় পেয়ে এ কি এইরকম বলে চিৎকার করে কেঁদে উঠল। যেন চ তৎ সকলমেব কন্যান্তপুরম অগ্নিপরিতম ইব পিশাচ উপহতম ইব বেপমানম অনিরুপ্যমান অনিরুপ্যমান তদা তায়তি বিভাগম অগণ্যমান রহস্য রক্ষা সময়ম অবনীতল বিপ্র বিদ্ধমান গাত্রম আক্রন্দ বিদীর্যমান কণ্ঠম। কি হলো, যে তার ফলে এই চিৎকার শুনে অন্তঃপুরিকারা যারা ছিল তারাও প্রচন্ড ভয় পেয়ে গেল
এবং ভয় পেয়ে যেন এরকম ভাবে ভয় পেল যে কোনো কিছু যেন মানে পুরো আগুন দ্বারা বেষ্টিত হয়ে গেছে, বা কোনো পিশাচ, ভয়ার্থক কোনো পিশাচ সে হয়তো এসে আক্রমণ করেছে। এবং তারা প্রত্যেকেই বর্তমান ভবিষ্যতে কি করা উচিত এই সমস্ত কিছু ভুলে তারা যেন কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় সেখানে দাঁড়িয়ে পড়লো বা এসে উপস্থিত হলো। এবং কি করলো, কি করবে কি করবে না এরকম কিছুই ঠিক করতে পারলো না। অবশেষে চিৎকার করে, কণ্ঠ বিদীর্ণ করে কাঁদতে লাগলো এবং যেন লুটিয়ে পড়লো এটা দেখে। তাহলে এই অংশটাতে কি কি পেলাম আমরা? এই অংশটার মধ্যে আমরা পেলাম যে তারা দুজনেই যখন ঘুমিয়ে পড়েছিল, সেই ঘুমে দুজনেই একই রকম স্বপ্ন দেখলো, যে একটা বৃদ্ধ রাজহাঁস তার চরণ দুখানি খানি যেন পদ্মের সূত্র দ্বারা, পদ্ম মৃণাল তন্তু দ্বারা যেন বাঁধা অবস্থায় আছে। এবং এটা দেখেই তাদের দুজনেরই ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে তারা দেখতে পেল রাজবাহনের পাদুখানি, চরণ দুখানি যেন রূপার শৃঙ্খল বা শিকল দ্বারা আবদ্ধিত, কে যেন বেঁধে রেখেছে, মানে পুরো আবদ্ধিত। এবং এটা দেখা মাত্রই অবন্তী সুন্দরী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, এ কি, এ কি, এটা আমি কি দেখছি? এই বলেই সে চিৎকার করে উঠল, চিৎকার করে কাঁদতে শুরু করলো। এবং এর ফলে তার সেই কর্ণান্তপুরের মানে তার আশেপাশে যারা থাকে তারা সবাই সেখানে এসে একে একে উপস্থিত হলো, এবং সবাই খুব মানে অবাক হয়ে গেল। আর মনে হলো যে কি যে এমন একটা ব্যাপার হলো যে হয়তো আগুন ধরে গেছে বা কোনো একটা পিশাচ টাইপের কিছু আক্রমণ করেছে, যাতে তারা দিক বিদিক শূন্য হয়ে গেল এবং কি করবে বুঝতে না পেরে, এবং সামনে রাজবাহনকে দেখে তাকে যে অন্যের দ্বারা লুকিয়ে রাখতে হবে বা তার কথা অন্যকে জানানো যাবে না, চিৎকার চেঁচামেচিগুলো অন্যরা চলে আসতে পারে, এইসব কিছু ভুলে গেল। এবং তারা কাঁদতে কাঁদতে যেন মাটিতে লুটিয়ে পড়লো এই দৃশ্য দেখে, এই অবাক করা দৃশ্য দেখে তারা এরকম করলো। আচ্ছা, তারপরের অংশটা দেখি আমরা কি আছে। তুমুলে চ অস্মিন সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশাহা কিং কিম ইতি সহসা উপসৃত বিবিষু অন্তর বংশিক পুরুষাহা। এই সময়ে কি হলো যে মানে এরকম সময় তো কি হয়, মানে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে যে কোথায় যেতে হবে, কে আসবে না আসবে, এরকম মানে একটা চিৎকার চেঁচিয়ে শুনলে কি হয় না, বাইরের লোকজন চলে আসে, মানে কি হয়েছে এরকম একটা দেখার উৎসাহ, লোকজনের ভিড় পড়ে যায়, এরকমই একটা বিষয় হলো। যে এই তুমুল কোলাহলের সময় অন্তঃপুর অন্তঃপুর রক্ষীর যারা ছিল তারাও, তাদেরও প্রবেশের কোনো নিয়ন্ত্রণ না থাকায় তারাও কি হলো কি হলো এরকম বলতে বলতে তার সেই ঘরের মধ্যে প্রবেশ করলো এবং রাজকুমারকে সেই অবস্থায় দেখতে পেল। দদৃশশ্চ তদ অবস্থং রাজকুমার, এবং সেই অবস্থায় রাজকুমারকে দেখতে পেল। তদ অনুভাব নিরুদ্ধ বিগ্রহেচ্ছাস্তু সদ্দৈবতে তমর্থং চণ্ডবর্মণে নিবেদয়ন চক্র। কি করলো, এবং এগুলো তো এটাকে দেখতে পেলো, এবং রাজকুমার যেহেতু তার একটা বিশাল বড় প্রভাব আছে, তো ভয়ে তারা কেউ কিছু করার সাহস পেল না। কিন্তু সেই খবরটা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কি করলো, চন্দ্রবর্মা যে কিনা সেখান সেই রাজন্তপুরের বা সেই পুরো রাজ্যের দায়িত্বে ছিল, সেই চন্দ্রবর্মাকে নিবেদন করলো, অর্থাৎ গিয়ে বললো এই ঘটনাটা। তাহলে এখানে কি হলো, এই অংশে যে এইরকম তুমুল চিৎকারের ফলে মহিলাগণের বা সেই চিৎকার চেঁচামেচির ফলে অন্তঃপুর রক্ষী যারা ছিল তারাও সেখানে প্রবেশ করলো, এবং রক্ষীরা সাধারণত কি হয়, অপরিচিত কাউকে দেখলে তাকে বন্দি করে। কিন্তু যেহেতু রাজকুমার, তাকে দেখেই তো তারা বুঝতে পেরেছে এটা এটা সাধারণ মানুষ নয়, তো আর এরকম অবস্থায় তাকে দেখলো, তাকে সঙ্গে সঙ্গে বন্দি করতে পারতো, কোনো কিছু স্টেপ নিতে পারলো না, তারা সেখানে বিরত থাকলো। কিন্তু তৎক্ষণাৎ সেই ঘটনাটা গিয়ে তাদের যে প্রভু, অর্থাৎ সেই সময় দায়িত্বপ্রাপ্ত চন্দ্রবর্মাকে গিয়ে সেই ঘটনাটা জানালো। তারপরে কি হলো, চন্দ্রবর্মাকে জানালো, তারপরে কি হলো সেই অংশটা আমরা এখানটাতে পড়ি। চলো দেখি কি বলেছে। সৌপি, সৌপি মানে কে, সেই চন্দ্রবর্মা। সৌপি কোপাত আগত্য নির্দহন ইব দহন গর্ভয়া দৃশা নিশাম্ব উৎপন্ন প্রত্যভিজ্ঞ কথং স এব এষ মদ অনুজ মনন নিমিত্ত ভূতায়াহ পাপায়া বালচন্দ্রিকায়া পত্তু অত্তভি নিবিষ্ট বিত্তদর্পস্য বৈদেশিক বণিকপুত্রস্য পুষ্পোদ্ভবস্য মিত্রং রূপমত্তঃ কলাভিমানী নৈকবিধ বিপ্রলম্ভ পায় পাটব আবর্জিত মূঢ় পৌরজন মিথ্যা আরোপিত বিবথ দেবত অনুভাবহ
কপট ধর্ম কঞ্চুকহ নিগুড় পাপশিলা চপল ব্রাহ্মণ ব্রুবহ। তার মানে কি, যে এই চন্দ্রবর্মা যখন সে জানতে পারলো, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে আসলো এবং সেও প্রচন্ড রাগে সেখানে আসলো, রেগে মানে রাগান্বিত অবস্থায় এসে তাকে দেখে তার চোখ যেন অগ্নিদগ্ধ এরকম ভাবে সে রাগান্বিত ছিল, এবং তাকে দেখেই সে চিনতে পারলো কে, যে এই যে সেই রাজবাহন, সে তার অর্থাৎ চন্দ্রবর্মার ভাইয়ের মৃত্যুর কারণ, বা ভাইকে যে মেরেছে তার মৃত্যুর কারণ স্বরূপ পাপিষ্ঠ সেই বালচন্দ্রিকা, অর্থাৎ বালচন্দ্রিকা বলতে অবন্তী সুন্দরী, অবন্তী সুন্দরীর স্বামী এই ব্যক্তি, এই ধূর্ত, সে কে, তার অর্থাৎ চন্দ্রবর্মার ভাইয়ের হত্যাকারী এক বণিক পুত্র পুষ্পোদ্ভবের বন্ধু, এটা সে চিনতে পারলো দেখে। এবং কি বলল, এই শুধু এইটুকু নয়, এই ব্যক্তি কি রূপ দর্পিত, নিজের রূপের জন্য দর্প অনুভব করে, কলাবিদ্যায় অভিমানী, অর্থাৎ যুদ্ধ পারদর্শিতায় সে পটু, এটাতেও সে দর্ভ অর্থাৎ অহংকার অনুভব করে, এরকম বলছে। এবং মূর্খ পূর্বাসীরা নানারূপ প্রতারণায় বশীভূত হয়ে যার ওপর মিথ্যা দেবত্ব আরোপ করেছে, অর্থাৎ এই রাজভবনের উপরে দেবত্ব আরোপ করেছে, তার গুণ, তার রূপ এবং তার যে বীরত্ব, বীরত্বের যে গাথা, সেগুলো সব তারা জানে, এবং তাকে অর্থাৎ রাজবাহনকে যেন সে দেবতা এরকম ভাবে তারা মানে, তাই বলছে দেবতত্ব আরোপ করেছে। আর এই কপট ধর্মে আবৃত হয়ে গোপনে পাপাচারী হয়েছে, অর্থাৎ গোপনে এরকম এক রমণীর সাথে দেখা করতে এসেছে, চপল স্বভাব, অর্থাৎ খুব চালাক ভাবো নিজেকে, এবং নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দাও, এরকম বলে সে তাকে অবজ্ঞা করেছে। কথম কথম এব এনম অনুরক্তা মাদৃশেষু অপি পুরুষ সিংহেষু সা অবমানা পাপায়ম অবন্তী সুন্দরী। কি বলেছে, যে কি করে এই পাপিষ্ঠা অবন্তী সুন্দরী আমার মতো পুরুষ সিংহকে অবজ্ঞা করে এর মতো এক ব্যক্তির প্রতি অনুরক্ত হলো, এটা এই অংশের মধ্যে বলেছে। তাহলে এইটুকুটার মধ্যে কি হলো, যে সেই চন্ডবর্মা, সে চন্ডবর্মা প্রচন্ড রেগে যখন এটা জানতে পারলো, জানার সাথে সাথে প্রচন্ড রেগে রাগান্বিত হয়ে চোখ তার রাগে জলজল করছে, এরকম অবস্থায় এসে সেই রাজবাহনকে চিনতে পারলো কে, এই রাজবাহন হলো কে, যে এই চন্দ্রবর্মার ভাইয়ের মৃত্যুর কারণ যে বৈদেশিক বণিক পুত্র পুষ্পোদ্ভব, তার বন্ধু এই রাজবাহন। আর কি, এই রাজবাহনকে তার কলাবিদ্যা, তার রূপ, তার বীরত্ব, এই সবের জন্য পূর্বাসীরা তাকে দেবত্ব আরোপ করেছে, তার মধ্যে তাকে দেবতা বলে মনে করে। আর সে কিনা এরকম একটা পাপাচারী হয়ে গোপনে এক রমণীর সাথে দেখা করতে এসেছে, এরকম বলেছে। তাই তাকে, এবং সে যে ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণ ব্রুব বলেছে, অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে নীচ, এরকমও তার প্রতি অবজ্ঞাসূচক কথা বলেছে। এবং অবশ্যই সেটাও বলেছে যে কেমন করে এইরকম একজন সাধারণ মানুষের জন্য সেই অবন্তী সুন্দরী তার মতো এক পুরুষ সিংহকে অবজ্ঞা করেছে, এটাও তিনি স্বীকার বলেছেন এই কথাটা, অর্থাৎ চন্দ্রবর্মা এই কথাটি বলেছে। তারপরে কি বলেছে, তারপরের অংশটা আমরা দেখি। কি বলেছে, পশ্যতু পশ্যতু প্রতিপদ্যম এব শূলৌ অবতংসিতম ইয়ম অনার্য শিলা। বলছে পশ্যতু পতিম অদ্য চ এব শূলৌ অতংসিতম ইয়ম অনার্য শিলা কুলপাংশনী ইতি নির্ভৎসয়ন ভীষণ ভ্রুকুটি দূষিত ললাটহ কালো ইব কালদণ্ড কর্কশেন বাহুদণ্ডেন অবলম্ভ হস্তাম্বুজে রেখাম্বুজ রথাঙ্গ লাঞ্ছনে রাজপুত্রং সরভ সমাচকর্ষ। কি বলেছে, যে এতটাই তার রাগ হলো, এবং এটাও বলল যে এই দুশ্চরিত্রা কুলটা নারী তার নিজের চোখের সামনে এই তার স্বামী স্বরূপ এই ব্যক্তিকে শুলে চড়িয়ে হত্যা হতে দেখুক, এই বলে ভর্ৎসনা করতে করতে ভীষণভাবে তার
ভ্রুকুটিত মানে ভুরু দুটো কোঁচকানো করে একদম মুখ মানে বিকট ইয়ে করে, এবং চোখ মুখ লাল করে এরকম ভাবে এতটাই রেগে গেছিল, এরকম ভাবে তার বড় বড় বাহু সদৃশ, কালো বাহু সদৃশ, অর্থাৎ তার বাহুর দ্বারা তাকে টেনে, অর্থাৎ কাকে টেনে, রাজবাহনের হাত দুটো সজোরে ধরে টান দিল। এবং এখানে একটা কথা বলেছে দেখো, যে হস্তাম্বুজ রেখাম্বুজ রথাঙ্গ লাঞ্ছনে রাজপুত্র, মানে রাজপুত্রের হাতের মধ্যে কি আছে, পদ্ম এবং চক্র রেখাঙ্কিত। এটা একটা খুব সুন্দর জিনিস, পদ্ম এবং চক্র রেখাঙ্কিত, এটা হচ্ছে রাজ চক্রবর্তী লক্ষণ বলা হয়। এই একই জিনিস আমরা অভিজ্ঞান শকুন্তলমেও পাই, সেখানেও একটা জায়গায় বলা আছে সর্বদমনের হাতের মধ্যে এই চিহ্ন দেখতে পেয়েছিল দুষ্যন্ত। এটা পরে আমরা কোনো সময় যখন অভিজ্ঞান শকুন্তলম জানবো তখন আমরা জানবো এটা। তো এখানে যেহেতু অতটা বিষয় নেই, জাস্ট আমি একটা প্রসঙ্গক্রমে এসেছে তাই বলছি। আগেকার দিনে এরকম বলা হতো যে যে সমস্ত মানে ছোটবেলা থেকে, ছোট থেকে, এটা বড় হয়ে হয় এরকম না, ছোট থেকে জন্মের পর যে সমস্ত রাজবংশের বা যে সমস্ত বালকের হাত, এমনকি বড় যারই হোক, হাতের মধ্যে পদ্ম পদ্ম আঁকা আছে বা চক্র আঁকা আছে, কিংবা হাতের তালু মানে আঙুলগুলো হাঁসের পাতার মতো পাতলা, আহ, মানে চামড়ার দ্বারা আবদ্ধ, অর্থাৎ তোমার তরোয়াল ধরতে গিয়ে যেমন ভাবে শক্ত করে ধরা যায় এইরকম ধরনের আকার যে সমস্ত হাতে যদি থাকে কারো হাতে, তাহলে মনে করা হয় সেই ব্যক্তি রাজ চক্রবর্তীর লক্ষণযুক্ত, অর্থাৎ সে আগামীতে রাজা হবে বা রাজা হওয়ার যোগ্য, বা আগের জন্মেও সে রাজা ছিল এরকম বলে মনে করা হয়। তো এইখানটাতেও সেই রাজবাহনের হাতে সেটা কথা আছে, এটা উল্লেখ করলো। এবং সেই অবস্থায় তাকে হাত ধরে সজোরে টান দিল, কে টান দিল, সেই চন্ডবর্মা টান দিল। আচ্ছা, তারপরে কি হলো দেখি আমরা। কি বলছে, সতু স্বভাব ধীরহ সর্বপৌরুষ পাতিভূমি, সর্বপৌরুষ অতিভূমি সহিষ্ণুতা একপ্রতিক্রিয়াং দৈবীম এব তাম আপদম অবধার্য, তাম আপদম অবধার্য। কি বলছে, যে সেই স্বভাব ধীর অর্থাৎ শান্ত স্বভাবযুক্ত সেই সর্ব পৌরুষ অতিভূমি, যার মধ্যে সকল পৌরুষের আধার আছে, অর্থাৎ সেই রাজকুমার, সে কি করলো, সহিষ্ণুতা একপ্রতিক্রিয়া, সহিষ্ণুতা অর্থাৎ সহিষ্ণু হয়ে একটা প্রতিক্রিয়া দিল, দৈবীম এব তাম আপদম অবধার্য, এই সমস্ত কিছুকে দৈবী অর্থাৎ দেবতার ইচ্ছায় বা দৈবী ইচ্ছায় বা দৈবী বিপদের মধ্যে পড়ে নিজেকে সহিষ্ণু করে এটা স্বীকার করে নিল, এই ঘটনাটাকে সে স্বীকার করে নিল, অর্থাৎ মনে মনে মেনে নিল। তারপরে বললো স্মর তস্যা হংসগামিনী, কি, যে সেই হংসগামিনী, স্মরতস্যা হংসগামিনী হংস কথায়, হে হংসগামিনী বালিকে, সেই হাসির কাহিনী তুমি একটু স্মরণ করো, সেই হাসির কাহিনী তুমি একটু স্মরণ করো। সহস্য বাসু, হে বালিকে, মাসোদ্বয়ম, 2 মাস তুমি অপেক্ষা করো। কি বলছে, হে হংসগামিনী বালিকা, সেই হাসের কথা, অর্থাৎ সেই হাসের গল্প বা হাসের কাহিনী তুমি একটু স্মরণ করো, মনে করো। সহস্য বাসু, হে বালিকে, হে দেবী বা হে প্রিয়া, মাসোদ্বয়ম, 2 মাস তুমি অপেক্ষা করো। ইতি প্রাণ পরিত্যাগ, প্রাণ পরিত্যাগ রাগিনী প্রাণ সমাং সমাসাস্য অরিবশ্যতাম অযাসিত, যে এই বলে প্রাণ ত্যাগে উদ্যতা তার প্রাণ প্রিয়া অর্থাৎ অবন্তী সুন্দরী তার পত্নী তাকে আশ্বস্ত করলো এবং নিজে শত্রুর বশ্যতা স্বীকার করে নিল। এইটুকু অংশটা কিন্তু তোমাদের পাঠ্য। তাহলে পুরোটা আমি আরেকবার বলে দিচ্ছি, যে আচ্ছা এইটুকুটা আরেকবার বলে দিই, শত স্বভাব সুর সর্বপৌরুষ অতিভূমি সহিষ্ণুতা একপ্রতিক্রিয়াং দৈবীমেব তাম অপদম অবধার্য, যে এই স্বভাব, সেই ব্যক্তি অর্থাৎ এই রাজকুমার রাজবাহন, সে স্বভাব ধীর, সমস্ত পৌরুষের অধিকারী, পৌরুষত্বের অধিকারী, সহিষ্ণুতাশীল, সে এই কোনো তার প্রতিক্রিয়াতে বুঝে দিল যে সে এটাকে গ্রহণ করে নিয়েছে, সে মেনে নিয়েছে মন থেকে যে এরকম একটা সত্যি হয়েছে এবং এটা পুরো দৈবী কারণেই হয়েছে, তার হাতে কিছু নেই, তাই এটাকে মেনে নিয়ে বলল, কি বলল, স্মরতস্য হংসগামিনী, হে হংসগামিনী কন্যা বা হংসগামিনী প্রিয়া,
হংস কথায়, একটু হংসের যে কাহিনী সেটাকে একটু মনে করো। অর্থাৎ তারা একটা কাহিনী দুজনেই জানতো, সে কাহিনীর কথা তাকে একটু মনে করতে বললো। সহস্য বাসু, নিজেকে আশ্বস্ত করো হে প্রিয়া, হে বালিকে, মাসোদ্বয়ম, 2 মাস তুমি অপেক্ষা করো। ইতি প্রাণ পরিত্যাগ রাগিনীং প্রাণ সমাং সমাসাস্য আরিবশ্যতাম অজাসে, মানে নিজের প্রাণ পরিত্যাগে উদ্যতা হয়েছে এমন তার প্রিয়াকে তাকে আশ্বস্ত করলো এবং তাকে স্থির হতে বললো, বলে এই অংশটা শেষ হলো। তাহলে এই পুরো অংশটা যেটা আমরা আমাদের পাঠ্যে পেলাম সেটা সম্পর্কে আমি আরেকবার তোমাদেরকে বলে দিই, যাতে তোমাদের পুরো গল্পটা একদম সুন্দরভাবে মনে থাকে। রাজবাহন চরিত, এটা আচার্য দণ্ডী রচিত। সেই দণ্ডির মূল গল্পটার নাম হচ্ছে দশকুমার চরিত, তারই অংশবিশেষ হচ্ছে রাজবাহন চরিত, যে অংশটা আমাদের পাঠ্য। সেই পুরো গল্পটা, সেখানে কি আছে, 10 জন কুমারের মধ্যে 2 জন কুমারের কথা আমরা জানতে পারি, রাজবাহন এবং পুষ্পোদ্ভবের কথা এখানে পারি। মেনলি আমরা রাজবাহনের কথা জানতে পারি। কি হয়েছে যে রাজবাহন গোপনে অবন্তী সুন্দরীর ইয়েতে এসছে, তার যে শয়নকক্ষ সেখানে এসেছে, এবং দুজনে একে অপরে প্রচুর গল্প করেছে, দুজনের সময় কাটিয়েছে এবং তার সাথে কথা বলছে। কি গল্প করেছে, যে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত তাকে শুনিয়েছে, এবং সেটা শুনে সেই অবন্তী সুন্দরী অবাক হয়ে গেছে এবং তার চোখ দুটো আনন্দে বিস্ময়ে বিস্ফারিত করে সহাস্যে বলেছে যে হে প্রিয়, তোমার দয়ায় আজকে আমার শ্রোত্রেন্দ্রিয় মানে শ্রবণেন্দ্রিয় যেন সার্থক হলো। তোমার দয়ায় আমি আজকে এত জ্ঞান লাভ করলাম, যার দ্বারা আমার অজ্ঞানের অন্ধকার আমার কাছে, মানে আমার অজ্ঞানরূপ অন্ধকার দূরীভূত হলো। তাই তোমার প্রতি আমি কৃতজ্ঞ, এবং তোমাকে দেওয়ার মতো আমার এমন কিছু নেই যেটা তোমার নয়, তাই আমি নতুন করে তোমাকে কিছু দিতে পারছি না। এই বলে আনন্দে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল। এরকম অবস্থায় দুজনেই একসাথে ঘুমিয়ে গেল, এবং তারপরে হঠাৎ করেই তারা স্বপ্নে কি দেখলো, একটা বৃদ্ধ রাজহংসকে মৃণাল সূত্রের দ্বারা, অর্থাৎ পদ্মের ডাটা দিয়ে পা বাঁধা অবস্থায় দেখতে পেল। দেখে সঙ্গে সঙ্গে দুজনের ঘুম ভেঙে গেল, এবং অবাক হয়ে দেখলো রাজবাহনের পা দুটো রূপার শিকল দ্বারা যেন বেঁধে রেখেছে কেউ। এটা দেখে সঙ্গে সঙ্গে অবন্তী সুন্দরী প্রচন্ড অবাক হয়ে গেল এবং চিৎকার করে উঠলো যে এটা কি, এটা এরকম কেন, বা এরকম হলো কেন, বলে কাঁদতে লাগলো। এবং তার কান্নার আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে যে তার অন্তঃপরিচারিকারা ছিল তারাও দৌড়ে এলো, ভয় পেয়ে গেলো, কি হলো যে এরকম একটা কিছু কেন চিৎকার করলো, হয়তো আগুনের পুরোটা ঢেকে গেছে, কিংবা কোনো পিশাচ টাইপের কিছু একটা এসে আক্রমণ করেছে, এরকম কিছু কি হয়েছে, বলে তারাও অবাক হয়ে দিক বিদিক শূন্য হয়ে ভিতরে প্রবেশ করলো। এবং সেই অবস্থায় যখন তাদেরকে দেখতে পেলো বা রাজবাহনকে দেখতে পেলো, তারাও যেন কাঁদতে লাগলো এবং মাটিতে লুটিয়ে পড়লো। এবং এই সমস্ত আওয়াজ শুনে অন্য যে অন্তঃপুর রক্ষীরা ছিল তারাও দৌড়ে সেখানে প্রবেশ করলো, কারণ কোনো নিয়ন্ত্রণ ছিল না, কে ঢুকবে কে ঢুকবে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সেই সময় সেই রাজপুরুষরা এসে তাকে সেই অবস্থায় দেখে, তার প্রভাবের দ্বারা হয়তো তাকে কিছু করতে পারলো না, কিন্তু তৎক্ষণাৎ চন্ডবর্মা, যে কিনা রাজার কার্যের দায়িত্বে ছিল, তাকে গিয়ে খবর দিল। এবং সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে চন্ডবর্মা দৌড়াতে দৌড়াতে এলো, এবং সেও প্রচন্ড রাগান্বিত অবস্থায়, তার চোখ জাজ্জল্যমান ছিল। সে অবস্থায় তাকে দেখে, অর্থাৎ রাজবাহনকে দেখে চিনতে পারলো কে, যে এই রাজবাহন হচ্ছে চন্দ্রবর্মার নিজের ভাইয়ের মৃত্যুর কারণ যে পুষ্পোদ্ভব, তারই বন্ধু। এবং একে, অর্থাৎ রাজবাহনকে মানে সেই পূর্বাসীরা দেবতা জ্ঞানে পূজা করে। কেন, যে তার বীরত্ব, তার সৌন্দর্য, তার চরিত্র, এই সময় সবকিছুর জানা, তাকে কেন যে তাকে বীর রূপে পূজা করে, এ তো ব্রাহ্মণ ধ্রুব, মানে ব্রাহ্মণ রূপে একটা আহ মিথ্যাবাদী, এরকম সে বলল। আর কেমন করেই বা এই অবন্তী সুন্দরী তার মতো পুরুষ সিংহকে ছেড়ে এই পাপিষ্ঠ একজনের প্রতি অনুরক্ত, সেটাতেও সে অবাক হলো। এবং বলল যে ঠিক আছে, এবার নিজের চোখের সামনে এই ব্যক্তিকে, নিজের স্বামীকে শুলে চড়িয়ে কিভাবে মারা হয় সেটাও সে দেখতে পাবে। এই বলে তাকে লাঞ্ছিত, মানে নানা রকম ভাবে কথা বলতে বলতে তা কি করলো, সেই রাজবাহনকে জোরে করে তার 2 হাত মানে দণ্ডস্বরূপ সে 2 হাত দিয়ে সজোরে তার হাত ধরে টান দিল, রাজবাহনের হাত ধরে টান দিল, যে হাত কিনা পদ্ম এবং রথচক্রের দ্বারা রেখাঙ্কিত ছিল, সেই হাত ধরে টান দিল, সজোরে টান দিল। এবং সেই অবস্থায় রাজবাহন সেও বুঝতে পারলো যে এখানে তার কিছু করার নেই, কারণ তার পা দুটো
পুরো বাধা অবস্থায় আছে, সুতরাং সে কিছু করতে পারবে না। তাই পুরোটাই দৈবী, মানে দৈবী ভাবে হয়েছে, দৈবী বিপদের একটা ইয়ে করে সে নিজেকে আশ্বস্ত করলো এবং শান্ত থাকলো, এবং একই সাথে তার প্রিয়াকে বললো যে তুমি একটু আশ্বস্ত হও, এবং বললো তুমি সেই হংসের কাহিনীটা একবার মনে করো, এবং 2 মাস তুমি অপেক্ষা করো, এই বলে তাকে আশ্বস্ত করলো, যে যে কিনা, যে প্রিয়া কিনা প্রাণ ত্যাগে ব্রতী হয়েছিল, তাকে আশ্বস্ত করে তাকে থামালো। এই পর্যন্ত অংশ তোমাদের পাঠ্য। সুতরাং এখানটাতে আমরা শুধুমাত্র পাঠ্য অংশটুকু কেন জানলাম, কারণ এইটুকুটার ওপরেই তোমাদের কিন্তু কোশ্চিন হবে পরীক্ষায়, এর বাইরে কিন্তু কিছু হবে না, কারণ সিলেবাসে যেটুকু আছে সেটুকুর ওপরেই তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চিন আসে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চিন আসবে না। তাই অযথা আমরা পুরো গল্পটা জানলাম, অবশেষে মেন গল্পটাই বুঝতে পারলাম না, এরকম যেন না হয়। তাই আমি শুধুমাত্র যে তোমাদের পাঠ্যস্থিত যে অংশ সেটুকুই কিন্তু পাঠ করলাম এবং বোঝালাম। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ক্লাসটা। যদি উপকৃত হও তাহলে আমার ভালো লাগবে যে আমার এই ক্লাসটা নেওয়া সার্থক হলো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা আরো ভালোভাবে যদি বুঝতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব পরবর্তীতে এটার দ্বিতীয় পার্ট বা এটার সম্পর্কে আরো যদি বিস্তারিত তোমাদের জানার দরকার হয় সেগুলো নিয়ে আলোচনা করার। থ্যাংক ইউ সবাইকে।